বাংলা জেনারেল নলেজ রাজীব শ্রাবণের লেখা 2026-27 সিজন রয়েছে এবং যে টপিকগুলো ইনক্লুড করা হয়েছে সেই টপিকগুলো কিন্তু তোমরা এখানে পরপর দেখতে পাবে। যেটা টপিক দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস। প্রথমে দেখো প্রাগৈতিহাসিক যুগ। এখানে প্রাচীন যুগকে তিনটি ভাগে কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি নিয়ে যদি বলি তাহলে বইটির পেজ কোয়ালিটি, বাইন্ডিং কোয়ালিটি যথেষ্ট ভালো। এই ভিডিওতে আমরা কথা বলবো এহসান পাবলিকেশন থেকে প্রকাশিত তাদের বাংলা জেনারেল নলেজ এই বইটি নিয়ে। বইটি কিন্তু পুরোপুরি এক্সাম ওরিয়েন্টেড এবং 2026-27 সিজনের কিন্তু এই বইটি এবং বেসড অন এনসিইআরটি প্যাটার্ন। যে টপিকগুলো বইটিতে ইনক্লুড তোমরা ভেতরে দেখতে পাবে সেই টপিকগুলো প্রথমেই তোমরা দেখে নাও। যেমন 1 নম্বরে রয়েছে ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম, সাধারণ ভূগোল, ভারত ও পশ্চিমবঙ্গ, ভারতের সংবিধান ও রাষ্ট্র শাসন ব্যবস্থা, ভারতের অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, পরিবেশ বিজ্ঞান, কম্পিউটার, সাধারণ জ্ঞান, পশ্চিমবঙ্গ, ভারত ও পৃথিবী, খেলাধুলো, সাহিত্য, সংস্কৃতি, পুরস্কার ও চলচ্চিত্র। সম্পূর্ণ বাংলা ভাষায় এই বইটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ডিফেন্স টেকনোলজি। বইটির ফ্রন্ট পেজটা দেখো তোমরা ঠিক কালারফুল হিসাবে কিন্তু দেখতে পাবে এবং একটা জিকে বই হিসাবে তোমরা যদি এর থিকনেসটা দেখো, এর থিকনেসটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলেরই রয়েছে, খুব একটা মোটা নয় এবং দ্রুত তোমরা শেষ করে নিতে পারো এই বইটি। এবং বইটির এমআরপির কথা যদি বলি তাহলে বইটির এমআরপি করেছে 799 টাকা। এই বইটি যারা তোমরা অনলাইন থেকে পারচেস করবে সেক্ষেত্রে অনলাইনের যে পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও কিন্তু পারচেস করতে পারো। বা আমি যেই দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি উপদার কাছ থেকে, তোমরা তার কাছ থেকেও একটা ভালো ডিসকাউন্টের আকারে পেয়ে যাবে এবং বাড়িতে বসেই কিন্তু তোমরা অর্ডার করে নিতে পারবে এবং ইন্ডিয়ান পোস্টের থ্রুতে তোমরা বাড়িতে পেতে পারো। তো তার নাম্বারও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা কথা বলে নিও বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা অর্ডার করতে পারো। দেখো এখানে রাজীব শ্রাবণের ছবি দেওয়া রয়েছে এবং তার সম্পর্কে এখানে বলা হয়েছে এবং এহসান পাবলিকেশন থেকে ইতিমধ্যে যে সমস্ত বই বের করেছে যেমন অবজেক্টিভ অ্যারিথমেটিক, নবীন অঙ্কগণিত, রিজনিং বা আরআরবি 2025, সাধারণ বিজ্ঞান। তোমরা রেল পরীক্ষার জন্য কিন্তু অনেকটাই ডিমান্ড রেখেছো এই সাধারণ বিজ্ঞান এহসানদের এই বইটি। তো প্রত্যেকটিরই কিন্তু রিভিউ আমার এই চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এবং যদি ভালো লেগে থাকে তোমরা সেগুলো কিন্তু পারচেস করতে পারো। তাহলে এই ভিডিওতে আমরা কথা বলবো এহসান পাবলিকেশন থেকে প্রকাশিত এই বাংলা জেনারেল নলেজ বইটি নিয়ে। এবং ভিডিওটা শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরির বইয়ের কিন্তু রিভিউ এসে থাকে। তো অবশ্যই সকলেই সাবস্ক্রাইব করে রেখো। ইতিমধ্যে তোমরা অনেকেই সাবস্ক্রাইব কিন্তু করে দিয়েছো এবং যারা এখনও করনি অবশ্যই তোমরা করে দিও। এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে সেটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন থেকো এবং পরবর্তীতে যে সমস্ত আপডেটগুলো রয়েছে বা এক্সাম ওরিয়েন্টেড যে সমস্ত নোটিফিকেশন বেরিয়ে থাকে তোমরা সব আপডেট কিন্তু সেই টেলিগ্রাম গ্রুপেই পেয়ে যাবে। এবং ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো বইটির পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে। আগাগোড়াই কিন্তু এহসান পাবলিকেশনের পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি ভালো হয় এবং টোটাল পেজ সংখ্যার কথা যদি বলি তাহলে টোটাল পেজ সংখ্যা তোমরা এখানে দেখতে পাবে 656টা। 656 পেজ সংখ্যা রয়েছে এবং সূচিপত্রটা তোমাদের একবার দেখাচ্ছি। এবং ফার্স্ট এডিশন দেখো, ফার্স্ট এডিশন 2026, কিছুদিন আগেই এই বইটি রিসেন্ট পাবলিশড হয়েছে। দেখো সূচিপত্রতে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস। প্রাচীন ভারতের ইতিহাস রয়েছে, মধ্যযুগের ইতিহাস রয়েছে, আধুনিক ভারতের ইতিহাস, ভারতের জাতীয় সংগ্রাম, সাধারণ ভূগোল, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল। এগুলো হচ্ছে মেন টপিক এবং সাধারণ ভূগোলের মধ্যে যে সাবটপিকগুলো রয়েছে এখানে তোমরা নাম দেখতে পাবে। আমি প্রত্যেকটি পড়ছি না, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। ঠিক একইভাবে ভারতের ভূগোল, এটা হচ্ছে মেন টপিক এবং আলোচ্য বিষয় বা যে সাবটপিকগুলো ভেতরে ইনক্লুড করা হয়েছে সেগুলো কিন্তু রয়েছে, যেমন কি ভারতের মৃত্তিকা, ভারতের স্বাভাবিক উদ্ভিদ বা বন্যপ্রাণী, ভারতের কৃষি, ভারতের জলসেচ এবং বহুমুখী নদী পরিকল্পনা, ভারতের খনিজ সম্পদ, ভারতের শক্তি সম্পদ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা ভেতরে দেখতে পাবে। ঠিক একই পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের সংবিধান, অর্থনীতি,
পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, পরিবেশবিদ্যা, বিজ্ঞান এবং প্রযুক্তি, কম্পিউটার, খেলাধুলো, পুরস্কার, সাহিত্য, সাধারণ জ্ঞান, ভারত সম্পর্কে বলা হয়েছে, সাধারণ জ্ঞান পশ্চিমবঙ্গ সম্পর্কে বলা হয়েছে এবং পৃথিবী সম্পর্কে বলা হয়েছে, কলা ও সংস্কৃতি, চলচ্চিত্র এবং বেতার বা টেলিভিশন। এই টপিকগুলো কিন্তু তোমরা ভেতরে ইনক্লুড দেখতে পাবে। ঠিক 1 নম্বর অধ্যায় যদি দেখো, প্রাচীন ভারতের ইতিহাস, দেখো কত সুন্দরভাবে কিন্তু এই জিকে বইটার প্রেজেন্টেশনগুলো করেছে। প্রথমে রয়েছে প্রাগৈতিহাসিক যুগ। এখানে প্রাচীন যুগকে 3টি ভাগে ভাগ করেছে এবং 3টি যুগকে বেশ ভালোভাবে বর্ণনা দিয়েছে এবং ছকটাও দেখো দিয়েছে, মধ্যপ্রস্তর যুগ। তারপরে দেখো মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয় বা তার সম্পর্কে এখানে টোটালটাই কিন্তু বলা হয়েছে। হরপ্পা সভ্যতা, এখানে দেখো টেবিল সহকারে কিন্তু বুঝিয়ে দিয়েছে। তারপরে দেখো বৈদিক সভ্যতা বা আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত বিভিন্ন মতবাদ যাদের ছিল তাদের এখানে দেওয়া হয়েছে, আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত বিভিন্ন মতবাদ। পরবর্তী বৈদিক যুগ 600 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে তাদের রাজনৈতিক জীবন কেমন ছিল বা বৈদিক সাহিত্যকে দেখো কত সুন্দরভাবে কিন্তু একটা ছকের মাধ্যমে সাজিয়েছে। প্রতিবাদী ধর্ম আন্দোলন, বৌদ্ধ ও জৈন ধর্ম। বৌদ্ধ ধর্ম সম্পর্কে এখানে বলেছে, যেমন বৌদ্ধ ধর্ম দেখো ঠিক একটা জিকে বই হিসাবে কিন্তু যথেষ্ট কন্টেন্ট ভালো দিয়েছে, যতটুকু দেখাচ্ছি তোমরা কিন্তু দেখলে একটা আন্দাজ করতে পারবে। তারপরে দেখো ষোড়শ মহাজন পথ, সাম্রাজ্যরূপে মগধের উত্থান, হর্ষঙ্ক বংশের মধ্যে বিম্বিসার, আনুমানিক 493 থেকে 543 খ্রিস্টপূর্বাব্দে। দেখো মগধে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার গৌতম বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন। তার উপাধি ছিল শ্রেণিক। তিনি স্থায়ী সেনাবাহিনী গঠন করেছিলেন। বিম্বিসারের রাজধানী ছিল রাজগৃহ, বর্তমানে রাজগীর। অজাতশত্রু আনুমানিক 493 থেকে 460 খ্রিস্টপূর্বাব্দে। তার পিতা বিম্বিসারকে হত্যা করে অজাতশত্রু আনুমানিক 493 খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসেন। তার মাতার নাম ছিল চেল্লানা। অজাতশত্রু কুনিক উপাধি গ্রহণ করেছিলেন। বৈশালীর লিচ্ছবি রাজকে পরাজিত করে অজাতশত্রু বৈশালী দখল করেছিলেন। কৌশলদাস বা প্রসেনজিতের মন্ত্রীর সাহায্যে তিনি প্রসেনজিৎকে পরাজিত করেন। তিনি সুনীত এবং বর্ষাসাকর নামে 2 প্রশাসককে কূটনীতি বিষয়ক মন্ত্রী হিসাবে নিযুক্ত করেছিলেন। তারপরে রয়েছে উদয়ন বা উদয়ভদ্র, আনুমানিক 444 থেকে 460 খ্রিস্টপূর্বাব্দে। তারপরে কি পরবর্তী শাসকগণ, এখানে শিশুনাগ বা শৈশনাগ বংশ 344 থেকে 430 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রয়েছে। শিশুনাগ, মহাপদ্মনন্দ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ ভারতে বৈদিক আক্রমণ, মৌর্য সাম্রাজ্য, সংযম যুগ। এটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস, এটা হচ্ছে মধ্য ভারতের ইতিহাস। এখান থেকে শুরু হচ্ছে মধ্য ভারতের ইতিহাস। মধ্য ভারতের ইতিহাস বা আরবদের সিন্ধু অভিযান, গলনির বা সুলতানগণ সম্পর্কে বলা হয়েছে। সুলতানি আমলের মধ্যে কারা কারা ছিলেন তাদের এখানে টেবিল রয়েছে এবং তাদের সম্পর্কে তোমরা এখানে পরপর কিন্তু দেখতে পাবে। লোদি বংশ 1526 থেকে 1451 খ্রিস্টপূর্বাব্দে। বিজয়নগর সাম্রাজ্য, বাহমনি সাম্রাজ্য 1526 থেকে 1347 খ্রিস্টাব্দ। এটা হচ্ছে মধ্যযুগের ভারতের ইতিহাস। ভারতের জাতীয় সংগ্রাম, আইন অমান্য আন্দোলন 1930 থেকে 34 বা আইন অমান্য আন্দোলনের প্রথম পর্ব 1930 থেকে 32 খ্রিস্টপূর্বাব্দ। এটা হচ্ছে ইতিহাস, এখান থেকে শেষ হচ্ছে। তারপরে রয়েছে ভূগোল। দেখো এটা হচ্ছে সাধারণ ভূগোল। সাধারণ ভূগোল সম্পর্কে যখনই আমরা বলবো তখন উঠে আসবে সৌরজগৎ সম্পর্কে। যেমন সৌরজগতের ধারণা প্রথমে রয়েছে কনসেপ্ট অফ সোলার সিস্টেম। সূর্য সম্পর্কে বলা হয়েছে, সৌরজগতের গ্রহ সম্পর্ক, প্রত্যেকটি গ্রহেরই এখানে বর্ণনা রয়েছে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, শনি, ইউরেনাস, নেপচুন, বৃহস্পতি। তারপরে রয়েছে ব্রাহ্মণ গ্রহ, উপগ্রহ যেমন চাঁদের সম্পর্কে এখানে বলা হয়েছে। নীহারিকা সম্পর্কে বলা হয়েছে। ছায়াপথ
নক্ষত্রমণ্ডল, উল্কা, পৃথিবী সম্পর্কিত কয়েকটি তথ্য এখানে দিয়েছে। পৃথিবীর কক্ষপথ বা কক্ষতল, দাগ্রিমা রেখা বা দাগ্রিমাংশ, পৃথিবীর গতিসমূহ, পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠন। এক কথায় জিকে বইতে যতগুলো টপিক রয়েছে প্রত্যেকটি টপিকই কিন্তু এই বইতে কভার করা হয়েছে। তো থিকনেস দেখে এই বইটি প্রথমেই তোমরা ঘাবড়ে যেও না। তো থিকনেস যতটা নয়, এবং দেখো থিকনেসটা কিন্তু খুব একটা নয়, কিন্তু এর যে ভেতরে প্রেজেন্টেশন পরিপূর্ণভাবেই কিন্তু রয়েছে। ভারতের ভূগোল, ভারতের অবস্থান এবং প্রতিবেশী দেশসমূহ। এটা হচ্ছে ভারতের ভূগোল, ভারতের জলবায়ু সম্পর্কে বলেছে। ভারতের স্বাভাবিক উদ্ভিদ এবং বন্যপ্রাণী। ভারতের ভূগোল, ভারতের জনসংখ্যা। ভারতের জনসংখ্যা 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের রাজ্যসমূহের বন্টন। এখানে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের বন্টন এখানে রয়েছে। 2011 সালের জনগণনা অনুযায়ী সর্বাধিক এবং সর্বনিম্ন সংখ্যা বিশিষ্ট রাজ্য, প্রত্যেকটি রাজ্যের সম্পর্কে বলা হয়েছে। 2011 সালের জনগণনা অনুযায়ী সর্বাধিক এবং সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের নাম রয়েছে। শহর এবং মহানগর, জনসংখ্যার ভিত্তিতে ভারতীয় পৌর বসতি এবং শহরের শ্রেণীবিভাগ করেছে। ভারতের প্রথম শ্রেণী শহরের শ্রেণীবিন্যাস। এটা হচ্ছে ভারতের ভূগোল, এখান থেকে শেষ হচ্ছে। এবং এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল, যেমন হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থান, এক নজরে পশ্চিমবঙ্গের জেলাসমূহ, প্রত্যেকটি জেলা সম্পর্কে এখানে বলেছে এবং সেই জেলাগুলোর সদর দপ্তর কোথায় রয়েছে বা প্রতিষ্ঠা কত সালে হয়েছিল, আয়তন কতটা, মহকুমা বা গুরুত্বপূর্ণ তথ্য সেই জেলা সম্পর্কে প্রত্যেকটি কিন্তু একটা ছকের মাধ্যমে দেখিয়েছে। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, উত্তরে পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল, উত্তরবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের জলবায়ু যেমন গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল, পশ্চিমবঙ্গের মৃত্তিকা, পার্বত্য অঞ্চলের পর্বতজল মৃত্তিকা, তরা এবং ডুয়ার্স অঞ্চলে মৃত্তিকা, মালভূমি এবং রাঢ় অঞ্চলের ল্যাটেরাইট মৃত্তিকা, সমভূমি অঞ্চলের পলিমাটি, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ এবং বন্যপ্রাণী যেমন উত্তরে পার্বত্য অঞ্চলের উদ্ভিদ ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ, তরাই ডুয়ার্স অঞ্চলের উদ্ভিদ, মালভূমি অঞ্চলের উদ্ভিদ, সমভূমি অঞ্চলের উদ্ভিদ, উপকূলীয় অরণ্য বা ম্যানগ্রোভ অরণ্য, সবগুলোরই কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে রয়েছে পশ্চিমবঙ্গের কৃষি। পশ্চিমবঙ্গের কৃষি কী পদ্ধতিতে চাষ করা হয় বা ধান, দেখো এখানে ধান, পাট, চা বলা হয়েছে। যেমন পাট পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল। ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে সর্বাধিক প্রায় 67% পাট উৎপন্ন হয়। পশ্চিমবঙ্গে মূলত দুই ধরনের পাট চাষ হয়, যথা সাদা পাট ও তোষা পাট। এর মধ্যে সাদা পাট সবচেয়ে চাষ করা হয়। বাণিজ্যিকভাবে লাভজনক হওয়ায় পাটকে সোনালী তন্তু বলা হয়। পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ, পশ্চিমবঙ্গের শিল্প, লৌহ ইস্পাত শিল্প, পাট শিল্প, কার্পাস বয়ন শিল্প, চা শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। পরিবহন, পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থা, পশ্চিমবঙ্গের জাতীয় সড়কপথ সম্পর্কে বলা হয়েছে। জাতীয় সড়কের এখানে দিয়েছে, জাতীয় সড়কের পুরাতন দৈর্ঘ্য এবং কিমি এবং রুট কতটা কভার করেছে। পশ্চিমবঙ্গের রাজ্য সড়ক SH1, SH2, SH3 এভাবে কিন্তু পরপর রয়েছে। এখান থেকে শুরু হচ্ছে ভারতের সংবিধান বা পরের টপিক, ভারতের সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট। কোম্পানি শাসনকাল, দ্য কোম্পানি রুল 1858 থেকে 1717, রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে, পিটের ভারত শাসন আইন 1784 সালে, ব্রিটিশ সরকারের শাসনকাল 1947 থেকে 1858 সাল, ভারতীয় গণপরিষদ যেমন মানবেন্দ্রনাথ রায় 1934 সালে সর্বপ্রথম ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। 1935 সালে জাতীয় কংগ্রেস গণপরিষদের ভাবনাটি আইনসম্মতভাবে গৃহীত হয়। 1940 সালে ব্রিটিশ সরকার সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের বিষয়টি আগস্ট প্রস্তাব স্বীকার করে নেয়।
স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য প্রয়োজনীয় প্রস্তাব নিয়ে 1942 সালে মার্চ মাসে স্যার স্টাফোর্ড ক্রিপসের নেতৃত্বাধীন দল ভারতে আসেন। এই কমিশনটি ক্রিপস মিশন নামে পরিচিত। দেখো কত সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। এদের উদ্দেশ্য ব্যর্থ হয়। 1946 সালে ওই একই উদ্দেশ্য ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনকে ভারতে পাঠানো হলে স্বাধীন ভারত সরকার গঠনের ক্ষেত্রে এই মিশন কর্তৃক প্রস্তাবিত বিষয়গুলি ভারতের জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ কর্তৃক গৃহীত হয়। 1946 সালের নভেম্বর মাসে ক্যাবিনেট মিশনের সুপারিশক্রমে গণপরিষদ গঠিত হয়। গণপরিষদ ছিল একটি বৃহৎ প্রতিনিধিত্বমূলক সংস্থা যার মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। তৎকালীন ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি জে.বি. কৃপালনির প্রস্তাবে সংবিধান সভার বয়োজ্যেষ্ঠ সদস্য আইনজ্ঞ ও সাংবাদিক সচ্চিদানন্দ সিনহাকে গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়। এভাবে কিন্তু তোমরা পয়েন্টগুলো দেখতে পাবে। গণপরিষদের অধিবেশন, যেমন প্রথম অধিবেশন, সময়কাল এবং গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। যেমন প্রথম অধিবেশন হয়েছিল 9/12/1946 থেকে 23/12/1946 পর্যন্ত। গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যেটা ছিল সেটা হচ্ছে মুসলিম লীগের সদস্যরা এই অধিবেশনে অংশগ্রহণ করেননি। জওহরলাল নেহরু 13 ডিসেম্বর ভারতকে স্বাধীন সার্বভৌম সাধারণতন্ত্র হিসাবে উল্লেখ করেন। 21 ডিসেম্বর কে.এম. মুন্সি গণপরিষদের কার্যনির্বাহী কমিটির প্রতিবেদন পেশ করেন। দ্বিতীয় যেটা গণপরিষদের অধিবেশন হয়েছিল সেটা হচ্ছে 21/1/1947 থেকে 25/1/1947 পর্যন্ত। এর গুরুত্বপূর্ণ বিষয়সমূহ ছিল উপজাতি অঞ্চল সংক্রান্ত কমিটি, কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি, মৌলিক অধিকার সম্পর্কিত পরামর্শদাতা কমিটি এবং সংখ্যালঘু সম্পর্কিত উপদেষ্টা কমিটি গঠিত হয়। জওহরলাল নেহরু কর্তৃক উপস্থাপিত উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। ভারত বিভাজন সিদ্ধান্তটি চূড়ান্ত হয়। তৃতীয় অধিবেশন 28/4/1947 থেকে 2/5/1947 পর্যন্ত হয়েছিল। এর গুরুত্বপূর্ণ বিষয়বস্তুসমূহ যেটা ছিল সেটা হচ্ছে ইউনিয়নের ক্ষমতা সংক্রান্ত কমিটি এবং মৌলিক অধিকার সংক্রান্ত উপদেষ্টা কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ডক্টর রাজেন্দ্র প্রসাদের প্রস্তাব অনুযায়ী ভারতীয় সংবিধান ইংরেজি এবং হিন্দি উভয় ভাষাতে রচিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অস্পৃশ্যতার বিলোপ সাধন এবং তপশিলি জাতির প্রতি কোনো বৈষম্যমূলক আচরণ অপরাধ বলে ঘোষণা করা হয়। এভাবে তোমরা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ এবং শেষ অধিবেশন যেটা হয়েছিল তোমরা প্রত্যেকটি কিন্তু দেখতে পাবে। গণপরিষদের প্রধান কমিটি বা মেজর কমিটি, এখানে কমিটির নামগুলো রয়েছে এবং সেই কমিটির চেয়ারম্যান কারা দায়িত্বভার সামলেছিলেন তাদের এখানে নাম রয়েছে। গণপরিষদের অপ্রধান কমিটি বা মিনর কমিটি, এখানে কমিটির নাম রয়েছে এবং চেয়ারম্যান যারা ছিলেন তাদের এখানে নাম তোমরা দেখতে পাবে। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য এবং উৎস, যেমন ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য এবং উৎস 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এবং 1950 সালের 26শে জানুয়ারি থেকে কার্যকরী হয়। ভারতীয় সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য এখানে রয়েছে। সংবিধানের উৎসসমূহ, এক নজরে ভারতের সংবিধান, এখানে পার্ট 1-এ যেটা রয়েছে, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, এভাবে তোমরা পরপর কিন্তু একটা ছকের মাধ্যমে দেখতে পাবে। ভারতের সংবিধানের প্রস্তাবনা, ভারতের ইউনিয়ন এবং তার ভূখণ্ড, নাগরিকত্ব, মৌলিক অধিকার, যেমন 12 নম্বর ধারা বা রাষ্ট্রের সংজ্ঞা যেটা রয়েছে 13 নম্বর ধারা, মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইন, সাম্যের অধিকার 18 থেকে 14 নম্বর ধারা, যেমন 14 নম্বর ধারা আর্টিকেল 14। সংবিধানের 14 নম্বর ধারাতে বলা হয়েছে ভারত রাষ্ট্র তার ভূখণ্ডের মধ্যে সকল ব্যক্তিকেই আইনের চোখে সমানভাবে দেখবে এবং আইনের দ্বারা সমানভাবে রক্ষা করবে। আইনের চোখে সমতা ধারণাটি গ্রেট ব্রিটেনের সাধারণ আইন থেকে এবং আইনের দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার ধারণাটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। 14 নম্বর ধারার ব্যতিক্রম 15 নম্বর ধারার
এভাবে তোমরা প্রত্যেকটি ধারায় কিন্তু দেখতে পাবে। এটা হচ্ছে ভারতের সংবিধান। পরের যেটা টপিক সেটা হচ্ছে ভারতের অর্থনীতি বা অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনীতির ধারণা দিয়েছে যেমন ব্যষ্টিগত অর্থনীতি, সমষ্টিগত অর্থনীতি। যেমন ব্যষ্টিগত অর্থনীতি বা মিক্রো ইকোনমিক্স, যে অর্থনীতিতে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা সম্বন্ধে পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিগত অর্থনীতি বলা হয়। অর্থনীতি শাস্ত্রের এই শাখাকে একজন ব্যক্তি বা পরিবার একটি ফার্ম বাজারে ক্রেতা বা বিক্রেতার অর্থনৈতিক আচরণ এবং সিদ্ধান্ত সম্পর্কে আলোচনা করা হয়। উদাহরণ কি? ভোগকারীর আচরণতন্ত্র, ফার্মের উৎপাদন বা ব্যয় তত্ত্ব, বাজার তত্ত্ব বা বন্টন তত্ত্ব প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। সমষ্টিগত অর্থনীতি, অর্থনৈতিক ব্যবস্থা, জাতীয় আয়, এটা হচ্ছে অর্থনীতি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পসমূহ। তারপরে যেটা টপিক সেটা হচ্ছে সায়েন্স, পদার্থবিদ্যা শুরু হচ্ছে। এখান থেকে শুরু হচ্ছে পদার্থবিদ্যা। একক ও পরিমাপ, যেমন ভৌত রাশি। ভৌত রাশি পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলা হয়। দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি হলো ভৌত রাশির উদাহরণ। ভৌত রাশি দুই প্রকার, যথা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলা হয়? যে সকল ভৌত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলা হয়। যেমন দৈর্ঘ্য, ভর, আয়তন, ঘনত্ব, সময়, প্রবাহ মাত্রা, উষ্ণতা ইত্যাদি স্কেলার রাশি বলা হয়। ভেক্টর রাশি যে সকল ভৌত রাশি মান এবং অভিমুখ দুই বর্তমান তাদের ভেক্টর রাশি বলা হয়। যেমন সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, বল ইত্যাদি ভেক্টর রাশি বলা হয়। কিছু ভৌত রাশি রয়েছে যারা স্কেলার বা ভেক্টর নয়, এদের টেনসর বলা হয়, যেমন জড়তা বা ভ্রামক। পরিমাপের এককসমূহ, একক পদ্ধতি, যেমন এসআই পদ্ধতিতে 60টি মৌলিক একক। যেমন এখানে রয়েছে ভৌত রাশি, এসআই একক এবং হচ্ছে চিহ্ন। দৈর্ঘ্য, এসআই একক হচ্ছে মিটার, চিহ্ন হচ্ছে এম। ভর, এসআই একক কিলোগ্রাম, চিহ্ন হচ্ছে কেজি। এভাবে ছকটা রয়েছে। তো এটা হচ্ছে পদার্থবিদ্যা। এটা হচ্ছে রসায়নবিদ্যা। এটা হচ্ছে জীববিদ্যা। জীববিদ্যার গোড়ার কথা। বিশুদ্ধ জীববিদ্যার শাখাসমূহ, এখানে শাখাসমূহ এবং আলোচ্য বিষয় নাম রয়েছে। ফলিত উদ্ভিদবিদ্যার শাখাসমূহ, ফলিত প্রাণীবিদ্যার শাখাসমূহ। জীববিদ্যায় ব্যবহৃত কয়েকটি যন্ত্র এবং পদ্ধতি জীববিদ্যার বিভিন্ন শাখার বিষয়ের জনক। এটা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি। তারপরে রয়েছে কম্পিউটার এবং শেষের দিকটা রয়েছে পুরস্কার এবং সম্মান। সঙ্গীত নাটক সম্পর্কিত পুরস্কার বা গ্র্যামি পুরস্কার কাকে দেওয়া হয়? সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, তানসেন সম্মান। যেমন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি মর্যাদাপূর্ণ পুরস্কার হলো তানসেন সম্মান। 1980 সাল থেকে তানসেন সম্মান প্রদান করা হয়। প্রতি বছর ডিসেম্বর মাসে অন্ধ্রপ্রদেশের গোয়ালিয়র বেহাত গ্রামে সঙ্গীতজ্ঞ তানসেন সমাধির কাছে তানসেন সঙ্গীত সমারোহ অনুষ্ঠিত হয়। সেতার বাদক উস্তাদ আব্দুল হালিম জাফর খাঁ প্রথম তানসেন পুরস্কার পেয়েছিলেন। 2021 সালে বিখ্যাত বাঁশি বাদক পণ্ডিত নিত্যানন্দ হলদিপুর এবং 2022 সালে বিখ্যাত শাস্ত্রীয় কণ্ঠশিল্পী গণপতি ভাট হাগানাথি তানসেন সম্মান পেয়েছিলেন। 2023 সালে বিখ্যাত তবলা বাদক স্বপন চৌধুরী পান। 2025 সালে সন্তুর বাদক পণ্ডিত তরুণ বন্দ্যোপাধ্যায় এবং ভোকালিস্ট পণ্ডিত রাজা কালে পেয়েছিলেন। তো এটা হচ্ছে পুরস্কার এবং হচ্ছে সম্মান। তারপরে শেষে হচ্ছে পশ্চিমবঙ্গ, ভারত সম্পর্কে এখানে বলা হয়েছে। যেমন উল্লেখযোগ্য দিবস: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর প্রত্যেকটি মাসেরই কিন্তু বলা হয়েছে।
চলচ্চিত্র, বেতার এবং টেলিভিশন, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস সম্পর্কে এখানে বলা হয়েছে। প্রথম ভারতীয় চলচ্চিত্র, প্রথম বাংলা চলচ্চিত্র, বিখ্যাত পরিচালক এবং তাদের পরিচালিত সিনেমা। তো এই গেল এই বইটির আজকের এই প্রেজেন্টেশন। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, এবং তোমাদের আরও যদি কিছু মতামত থেকে থাকে বইটি সম্পর্কে তোমরা অবশ্যই সেটি কমেন্টে জানিও, এবং কিছু যদি প্রশ্ন থেকে থাকে সেটিও তোমরা কমেন্টে বলো, আমি রিপ্লাই করে তোমাদের অবশ্যই বলে দিব। এবং ভিডিওটা এই পর্যন্তই আজকে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।